আজ তোমাদের শোনাচ্ছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুধরের গল্প। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন, শুনেছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে। তোমার আবাদে কুমির কি রকম? ডমরুধর বললেন, কুমির আমার আবাদের কাছে যে নদী আছে, কুমির তাতে পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তারা ভেসে বেড়ায়। এইসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। আমাদের আবাদের কাছে একবার এক বিশাল কুমিরের আবির্ভাব হয়েছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুমির হনুমানকে ধরেছিল, এটা তার থেকেও ভয়ানক। গঙ্গা দেবী যে মকরের পিঠে বসে বায়ু সেবন করেন, সে মকরকে কুমির এক গালে খেতে পারে। আর পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরে কচ্ছপের সাথে যুদ্ধ করেছিল, সেই গজকচ্ছপকে কুমির নস্য করে দিতে পারে। এর দেহ তাল গাছের মতো বড়, আর উদর দালানের মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়ে ভক্ষণ করে, তারপর আস্ত গরু আস্ত মোষ গিলে ফেলত। রাতে লোকের ঘরে আর গোয়ালে ছিপ দিয়ে মানুষ আর গরু বাছুর নিয়ে যেত। লাঙ্গুলে জল এনে দেওয়াল ভিজিয়ে গর্ত করত। এর জ্বালায় কাছাকাছির আবাদের সব লোকজন অস্থির হয়ে পড়ল। প্রজারা পাছে আবাদ ছেড়ে পালিয়ে যায়, আমাদের তো সেই ভয় হলো। তারপর লাঙ্গুলের আঘাতে নৌকো ডুবিয়ে আরোহীদের ভক্ষণ করতে লাগলো। সেজন্য এপথ দিয়ে নৌকোয় যাতায়াত একেবারে বন্ধ হয়ে যাবার জোগাড় হলো। এই ভয়ানক কুমিরের হাত থেকে কেমন করে নিষ্কৃতি পাই ভাবছি। এমন সময় আমার আবাদের কাছে একটা নৌকো ডুবিয়ে তার আরোহীদের একে একে আমাদের সামনেই সে গিলে ফেলল। এই নৌকায় এক ভদ্রলোক কলকাতা থেকে সপরিবারে পূর্ব দেশে যাচ্ছিলেন। নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখলাম যে তার গৃহিণী সর্বাঙ্গ বহু মূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলে ফেলল, তখন আমার মনে এই চিন্তা উদয় হলো, চিরকাল আমি কপালে পুরুষ, যদি এই কুমিরটাকে মারতে পারি, তাহলে এর পেট চিরে এই গয়নাগুলো বার করব। অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হবেই হবে। এমন চিন্তা করে আমি কলকাতায় গেলাম। বড় একটা জাহাজের নোঙর কিনে উকো ঘষে তাতে ধারও করলাম। তারপর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেই রকম এক কাছি কিনলাম। এই সমস্ত আয়োজন করে আমি আবাদে ফিরে এলাম। আবাদে এসে শুনলাম যে কুমির আরও একটা মানুষ খেয়েছে। ৪-৫ দিন পূর্বে এক সাঁওতালনি এক ঝুড়ি বেগুন মাথায় নিয়ে হাটে বেচতে যাচ্ছিল। সে যেই নদীর ধারে গেছে আর কুমিরটাকে
কুমিরটাকে ধরে বেগুনের ঝুড়ির সাথে আস্ত গিলে ফেলেছে। তাতে সাঁওতাল প্রজারা ভীষণ ক্ষেপে গেছে, বলছে যে আবার ছেড়ে তারা দেশে চলে যাবে। তারপর আবাদে এসে নঙরটিকে আমি বড়শি করলাম, তাতে জাহাজের কাঠি বেঁধে দিলাম। মাছ ধরবার জন্য লোকে যে হাত ছুতো ব্যবহার করে, এটাও সেই রকমই হাত ছুতার মতোই হলো। নঙরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গেঁথে নদীর জলের কাছে বেঁধে দিলাম। কাঠির অন্যদিক এক গাছে পাক দিয়ে রাখলাম। তারপর 50 জন সবল লোককে নিয়ে কাছেই লুকিয়ে রইলাম। বেলা 3টার সময় আমাদের এই সমস্ত আয়োজন সমাপ্ত হলো। বড়শিতে তো মহিষের বাছুর বেঁধে দিয়েছিলাম, কিন্তু তার প্রাণ আমরা একেবারে বধ করিনি। নদীর ধারে দাঁড়িয়ে সে গা গা শব্দে ডাকতে লাগলো। তার ডাক শুনে সন্ধ্যার একটু আগেই সেই প্রকাণ্ড কুমির এসে উপস্থিত। তার লেজের ঝাপটায় পর্বত প্রমাণ ঢেউ উঠল। সেই ঢেউয়ে বাছুরটা গেল ডুবে। তখন আর আমরা কিছুই দেখতে পারলাম না। পরক্ষণেই দেখি কাঠিতে টান পড়ছে। তখন বুঝলাম যে নঙ্গরবিদ্ধ বাছুরকে নিয়ে কুমির গিলেছে। বড়শির নঙর কুমিরের মুখে বেঁধে গিয়েছে। তাড়াতাড়ি সেই 50 জন এসে দড়ি ধরে টানতে লাগলো। ভাগ্যিস গাছে পাক দিয়ে রেখেছিলাম, তা না হলে কুমিরের যা শক্তি, তাতে এই 50 জন লোককে নিয়ে একেবারে নদীর ভিতর ফেলতো। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গেঁথেছি। এই কথা শুনেই চারদিকে আবার থেকে লোক দৌড়ে দৌড়ে আসতে লাগলো। প্রায় 500 লোক সেই রশি ধরে টানতে লাগলো। দারুণ আসরিক বলে কুমির সেই 500 লোকের সাথে ঘোর সংগ্রাম করলো। কখনো আমাদের ভয় হলো যে তার বিপুল বলে নঙর না ভেঙে যায়, কখনো আবার ভয় হলো যে জাহাজের দড়ি না ছিঁড়ে যায়, কখনো আবার ভয় হলো যে গাছটাই হয়তো সমূলে উৎপাটিত হয়ে নদীতে গিয়ে বুঝি বা পড়ে। নিশ্চয়ই একটা না একটা বিভ্রাট ঘটত, যদি না সাঁওতালরা কুমিরের মাথায় ক্রমাগত তীর বর্ষণ করতে লাগলো, যদি না কাছাকাছি দুটো আবাদের লোক বন্দুক এনে কুমিরের মাথায় গুলি মারত। তীর আর গুলি খেয়ে কুমির মাঝে মাঝে জলমগ্ন হতে লাগলো, কিন্তু নিঃশ্বাস নেবার জন্য পুনরায় তাকে ভেসে উঠতে হলো। সেই সময় লোক তীর আর গুলি বর্ষণ করতে থাকলো। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লাল রং হয়ে গেল। সমস্ত রাত ধরে কুমিরের সাথে আমাদের এমন যুদ্ধ হলো। প্রাতঃকালে কুমির হীনবল হয়ে পড়ল। বেলা 9টার সময় তার মৃতদেহ জলে ডুবে গেল। তখন অতি কষ্টে তাকে আমরা টেনে উপরে তুললাম। বড় বড় ছোড়া, বড় বড় কাস্তে এনে তার পেট চিরতে চেষ্টা করলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমস্ত অস্ত্র ভেঙে গেল। অবশেষে কড়াটা নিয়ে কড়ার দিয়ে তার উদর কাটতে হলো। পেট চিরে
তার পেটের ভিতর যা দেখলাম তা দেখেই তো আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করল, কি দেখলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন, কি দেখলে? আরো অনেকে জিজ্ঞাসা করলেন, কি দেখলে, কি দেখলে? তখন ডমরুধর বললেন, বলি কি ভাই, আর দুঃখের কথা, কুমিরের পেটের ভিতর দেখি সেই সাঁওতাল রমণী 4 দিন আগে কুমিরটাকে আস্ত ভক্ষণ করেছিল। সেই রমণী পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সমস্ত গয়নাগুলো নিজের গায়ে পরেছে, তারপর নিজের বেগুনের ঝুড়িটা সে উপুর করেছে। সেই বেগুনগুলো তার সামনে দাঁই করে রাখা, আর ঝুড়ির উপর বসে রমণী বেগুন বেচছে। শঙ্কর ঘোষ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কুমিরের পেটের ভেতর ঝুড়ির উপর বসে সে বেগুন বেচছিল? ডমরুধর বললেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির উপর বসে স্ত্রীলোকটা বেগুন বেচছিল। লম্বোদর জিজ্ঞাসা করলেন, সে বেগুন বেচছিল, কুমিরের পেটের ভিতর সে খরিদ্দার পেল কোথা থেকে? বিরক্ত হয়ে ডমরুধর বললেন, তোমার এক কথা, সে বেগুন বেচছিল সে খোঁজের আমার সময় ছিল না, আমি যা দেখেছি তাই বললাম। সমস্ত গয়নাগুলো সে নিজের গায়ে পরেছিল, তা দেখেই তো আমার নিজের হাড়গুলো সব জ্বলে গেল। আমি বললাম, ওহে, ও গয়না আমার, অনেক টাকা খরচ করে আমি কুমির ধরেছি, এ গয়না খুলে দে। কেউ মেউ করে স্ত্রীলোকটা আমার সাথে ঝগড়া করতে লাগলো। তারপর তার পুত্ররা, তার জাতি ভাইরা কাঁড় বাঁশ আর লাঠিসোঁটা নিয়ে আমাকে মারতে দৌড়ালো। আমার প্রজারা কেউ আমার পক্ষ নিল না, সুতরাং আমাকে চুপ করে থাকতে হলো। তারপর সাঁওতালরা সেই স্ত্রীলোকটিকে ঘিরে নাচতে লাগলো, তারপর তাকে তাদের ঘরে নিয়ে চলে গেল। পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার একটা গয়নাও আমি পেলাম না। মনে মনে ভাবলাম যে কপালে পুরুষের ভাগ্য সবসময় প্রসন্ন হয় না। লম্বোদর বললেন, এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো দেখি? ডমরুধর বললেন, এতক্ষণ হাঁ করে এক মনে এক ধ্যানে গল্পটা শুনছিলে, যেই নিয়ে গেল বলেছি অমনি আজগুবি গল্প। হ্যাঁ, কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন, এ কুমিরের গল্প যে সত্যি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। কোমরে ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আজও আমি পরে আছি। লম্বোদর জিজ্ঞাসা করলেন, সে কুমির যদি তাল গাছ থেকে অনেক বড় ছিল তবে তার দাঁতগুলো এত ছোট ছোট কেন? ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন? ডমরুধর
উত্তর করলেন। অনেক মানুষ খেয়েছে তো, তাই সেই কুমিরের দাঁত ক্ষয় হয়ে গিয়েছিল।